মনোবিভাগী দিওয়ানা। পর্ব 9। প্রিমা ফারনাজ চৌধুরী। কাবির হঠাৎ করেই ইথিকাকে ছেড়ে দিল। কোনো কথা না বলে গাঢ় অন্ধকারের ভিতর গটগট পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। ইথিকা স্থবির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে গিয়ে বিছানায় বসে পড়ল। মনে হচ্ছিল একটু আগেই কাবির তাকে নিজের ইচ্ছায় কাছে টেনেছিল, ভালোবাসার না হোক অন্তত একটা আকর্ষণের টানে। কিন্তু না, তা মিথ্যে, নিছক ভ্রম, ক্ষণিকের মোহ যাকে কাবির দেওয়ান নিজের খেয়ালের খেলায় কাজে লাগিয়েছে। ইচ্ছে হয়েছে তাই কাছে টেনেছে, আবার মনের ঘোর কেটে গেছে তাই ছেড়ে দিয়েছে, একটুও না ভেবে একটুও না থেমে। ইথিকা চোখ মুছে নিল। ফোনটা বারবার কাঁপছিল। স্ক্রিনে মম কলিং। সে ফোনটা কানে তুলল। ইথু, মেডিসিন খেয়েছ? ইলিনা হকের কণ্ঠে চিন্তা। ইথিকা ফিসফিস করে বলল, হুম। কাবির কিছু বলেছে তোমাকে? না। সাবধানে থেকো আম্মি। তোমার ড্যাডের ইলেকশন দরজায় করা নাড়ছে। সবাই প্রচারে ব্যস্ত থাকবে। তুমি এমন কিছু করো না যাতে তাদের মনোযোগ ওদিকে চলে যায়। ইথু, বলো, তোমার কি ওখানে থাকতে ইচ্ছে করছে? একটুও না। ওপাশে কিছুক্ষণ নিঃশব্দ। তারপর ইলিনা হক বললেন, কাবির আবারও ইগনোর করছে তোমাকে? দেখাতে চাইছে ইগনোর করছে না। কিন্তু বুঝতে পারছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ভেসে এলো। তোমাকে আগে সুস্থ হতে হবে। চাপ নিও না। ওখানে থাকলে ওদের মতো করেই থাকতে হবে। বুঝে শুনে চলতে হবে। নির্বাচন পর্যন্ত কষ্ট করে থাকো। তারপর আমরা তোমাকে নিয়ে আসব। ওরা একটা শাস্তি ডিজার্ভ করে। কলটা কেটে গেল। ইথিকা ফোনটা এক পাশে রেখে দিয়ে বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। চাদরটা আঁকড়ে ধরল, এমনভাবে মনে হলো সেটা জড়িয়ে ধরলেই বুকের ভেতর থেকে যন্ত্রণাটা একটু কমে যাবে। কিন্তু না, হাঁপ ধরানো কষ্ট বুকের ভেতর আরও জমাট বাঁধছে। রাগে চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। কেন করছে কাবির এসব? সে তো নিজে আসেনি এখানে। জোর করে নিয়ে এসেছে তাকে। তাহলে এত দয়াদাক্ষিণ্যের দরকার কি ছিল? কাবির অল্প করে ভাত নিল। খুব একটা খাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু না খেলেও তো মা প্রশ্নের বন্যা বইয়ে দিতেন। লুবনা বেগম এবার একটু ভিন্নভাবে তাকালেন। ইথিকার খবর জানতে চাইলেন, কিন্তু ছেলের খাওয়ার অরুচি দেখে আর কিছু বললেন না। খাওয়া শেষ করে হঠাৎ কাবির চুপচাপ গলা খাকারি দিয়ে বলল, মা, আমি কি ওকে এখানে এনে ভুল করেছি? লুবনা চমকে তাকালেন ছেলের দিকে। এই কথা বলছো কেন? ও কিছু বলেছে তোমাকে? কাবির চোখ নামিয়ে বলল, না, মানে, ও আসতে চায়নি। আর ওর পরিবার তো মনে করে ওর এই অবস্থার জন্য আমিই দায়ী। লুবনা একটু থেমে ধীরে বললেন, তুমি কেন দায়ী হবে কাবির? ভুল তো মানুষ করেই। তোমারটাও একটা সাধারণ ভুল। ওকে এখানে এনে তুমি ভুল করনি, বরং ওর পাশে দাঁড়িয়েছ। স্বামী হিসেবে এটা তোমার দায়িত্ব। এখন বোঝাও ওকে। জানতে চাও ও কি চায়? যদি বলে মুক্তি চাই তখন কি করব? ও অনেক কঠিন। এরকমটা বলে দিতে পারবে। ভয় পাবে না। ভয় থাকার কথাও নয়। লুবনা বেগমের আর কিছু বলার রইল না। কাবির কপালে আঙুল বুলিয়ে বলল, আমি এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি যেখানে ওকে ধরে রাখবো এমন কোনো উপায় আমার জানা নেই। ছেড়ে দেয়াটাও যুক্তিসঙ্গত না। ওর সাথে অন্যায় হবে। আমি কি করব এখন? লুবনা বেগম বললেন, ছেড়ে দিতে চাইলে সেকেন্ডের মধ্যে দিতে পারবে। কিন্তু ধরে রাখা কঠিন কাবির। এখন আলাদা হয়ে যাওয়ার কথা কেন আসছে? ইথিকা কি তোমাকে বলেছে তুমি দোষী? বলেনি। কিন্তু ওকে যতবার দেখছি ততবার নিজেকে দোষী মনে হচ্ছে। মনে হচ্ছে আমি ওকে আরও কলুষিত করে দিয়েছি। তুমি ওর সাথে কথা বলো। কথা সব সমাধান করে দিতে পারে কাবির। আবার কথা না বললে হাজারটা সম্পর্কটা ভেঙে যায়। তোমাদের নিজেদের মধ্যে সব ঠিক থাকলে বাকিদের কিছু করার নেই। কাবির বলল, জানি না। কোনো পথ আমার জানা নেই যেই পথে হাঁটলে এই বিবাদ মুছে যাবে। মাঝে মধ্যে খুব ক্লান্ত লাগে। আমি কোনোদিনও চাইনি বিয়ের মতো একটা সম্পর্কের ভেতর এসব জড়িয়ে যাবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল? লুবনা বেগম চুপ করে গেলেন। বললেন, তুমি চেষ্টা করেছ ওর সাথে সহজ হতে? কাবির মায়ের দিকে তাকালো। লুবনা বেগম তাকে বললেন, কাবির, তুমি তোমার চেষ্টার কমতি রেখো না। যাতে কোনোদিন তোমার উপর আঙুল না উঠে যে তুমি চেষ্টা করনি। তুমিই ছেড়ে দিতে চেয়েছ। তুমিই আপন করে নিতে চাওনি। তোমরা দুজন চাইলে দুই পরিবারের দীর্ঘদিনের বিবাদ কমে যেতে পারে। আবার তোমাদের কারণেই দুই পরিবারের সমস্যা আরও জটিল হতে পারে। কাবির নিশ্চুপ। সে চেষ্টার কমতি রাখবে না। কিন্তু তার চেষ্টাকে আঞ্জিল যদি দয়াদাক্ষিণ্য ভেবে নেয় তখন? কাবির মাথা ঝাঁকিয়ে ভাবনার গিট খুলে ফেলল। যে যা ভাবার ভাবুক। সে আর ব্যাখ্যা দেবে না। প্রমাণ করবে না কিছুই। সে যা ঠিক মনে করে এখন থেকে সেটাই করবে। সে ঘরে ফিরে এল। ইথিকা বিছানার এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে আছে। ঘুমোচ্ছে নয়, চোখ বন্ধ করে পড়ে আছে নিঃশব্দে। কাবির দরজাটা হালকা চাপা দিয়ে বন্ধ করল। ঘরময় পায়চারি করতে করতে একসময় বিছানার পাশে গিয়ে বসে পড়ল।
ইথিকা চোখ খুলে তাকালো। পিঠ করে বসে আছে কাবির। কয়েক মুহূর্ত নিঃশব্দে কেটে গেল। হঠাৎ গম্ভীর গলায় কাবির ডাকল, আঞ্জিল শোনো। ইথিকা মৃদু স্বরে বলল, বলুন। কাবির বলল, আমি যদি এই সম্পর্কটাকে এক পা এগিয়ে নিই, তোমার কি মনে হবে এটা আমার দয়া? ইথিকা চুপ। নিঃশ্বাসটা মনে হলো আটকে গেল কিছুক্ষণের জন্য। কাবির অপেক্ষা করল। সাড়া না পেয়ে আবার বলল, কিছু বলো। সিরিয়াস কথায় চুপ থাকা ভালো না। ইথিকার গলা ভেসে এল, দয়াই তো, নইলে মানুষ এত দ্রুত পাল্টায়? কাবির স্থির। কথাটা কানে বাজল। সে শান্ত গলায় বলল, এই প্রশ্নটা আমিও তো করতে পারি তোমাকে। তুমিও তো বদলে গেছো খুব দ্রুত। কি করে? ইথিকা চোখ বন্ধ করল এবার। তার উত্তর আমি দিয়েছি এর আগেই। কাবির ধীরে বলল, আমাদের দুজনের তো কোনো বাধ্যবাধকতা নেই এই সম্পর্কটা এগোনোর। আমরা কেউ কাউকে ভালোবাসি না। তবু আমরা কেন একসাথে আছি? ইথিকার বুকের ভেতরটা ভারী হয়ে এল। চাইলেও সে বড় করে শ্বাস নিতে পারছে না। এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই তার কাছে। আচ্ছা, যে দম্পতির মধ্যে ভালোবাসা নেই তারা কি করে? ভালোবাসা নেই মনে হলেই কি তারা আলাদা হয়ে যায়? চলে যায় একে অপরের জীবন থেকে? নাকি চুপচাপ আলগোছে একই ছাদের নিচে বসবাস করে দূরত্ব মেনে মৌনতা ধরে? ইথিকা একটা শুকনো ঢোক গিলল। তার গলা কাঁপছে তবু বলল, আপনাকে একটা সত্যি কথা বলবো? কাবির এবার পাশে শুয়ে পড়ল। তাকে চোখের কোণায় দেখেও না দেখার ভান করল ইথিকা। কাবির শান্ত গলায় বলল, বলে যাও। ইথিকা বলল, আমার কি মনে হয় জানেন? আপনি আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবেন না। কোনোদিনও না। আমাকে ভালোবাসা অনেক কষ্টের, অনেক চ্যালেঞ্জের, অনেক সাধনার। আমাকে ভালোবাসলে দেওয়ানদের সেই সমস্ত অহংকার ভেঙে চুরমার হবে। আমাকে ভালোবাসলে আপনাকে আপনার গর্বিত বংশের শিকড় কেটে বেরিয়ে আসতে হবে। আমার মতো এমন নিকৃষ্ট মানবীর জন্য কেন কাবির দেওয়ান নিজেকে এত বড় শাস্তি দেবে? কাবির শটান হয়ে শুয়ে আছে। মাথার নিচে এক হাত আরেকটা হাত পেটের উপর রাখা। তার গলা ভারী গম্ভীর। সে বলল, আর তুমি? তোমার কি আমাকে ভালোবাসতে কষ্ট করতে হবে না? ইথিকার চোখে জল জমে আছে। সে ধীরে বলল, এই যে এত ভুগছি, শরীর আর মানসিক যন্ত্রণায় রাতের পর রাত ঘুম আসে না, এগুলো কষ্ট না? কাবিরের চোখ ঘুরে গেল তার দিকে। চোখে চোখ পড়ল। এই প্রথমবার অনেকদিন পর একটা মৌন ঝড় বয়ে গেল মাঝখানে। কাবির আধো হাসি দিয়ে বলল, সত্যি? তাহলে আমি বা কেন কষ্ট পাব না? আমাকেও কিছু কষ্ট দাও। কষ্ট ভাগাভাগি হোক। ভালো যদি বাসাবাসি হয় কোনোদিন সেটাও ভাগাভাগি করে নেব। ইথিকা তাকিয়ে রইল তার মুখের দিকে। তার গলা কঠিন হলো এবার। চোখ দুটো জ্বলল অদ্ভুত একটা যন্ত্রণায়। সে শুকনো হাসি দিয়ে বলল, আমি আপনাকে কোনোদিন ভালোবাসবো না। সেটাই আপনার শাস্তি। আফসোস জীবনের সবচেয়ে পুণ্যের কাজটা আমার করা হবে না। কাবির বলল, এত বড়াই ভালো না। আপনারা যে করেন এত। কিসের বড়াই করি? নিজেদের নিয়ে করেন। তোমরা করো না? আমাদের বড়াই করার কি আছে? ক্ষমতা? ওটা আপনাদেরও আছে। আপনারা মানুষকে সহজে ক্ষমা করেন না। খানরা করে? তুমি করো? আমাকে করেছ? ইথিকা এবার চুপ করে গেল। বলল, ইলেকশন পর্যন্ত আছি হয়তো। তারপর ড্যাড আমাকে নিয়ে যাবে। আপনি একটা ভালো দেখে আপনার মনের মতো কাউকে বিয়ে করে নেবেন। বছর যেতে না যেতেই বাচ্চা নেবেন। সংসার করবেন। মাঝে মধ্যে আমি উকিঝুঁকি মেরে যাব। ব্যাপারটা দারুণ হবে। আমি কিন্তু অন্তরা খানম নই। আমি খুব উদার মনের। আপনার বুকের উপর অন্য কেউ লুটোপুটি খাবে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো। আমার এক ফোঁটাও কষ্ট হবে না। কাবির জবাব দিল না। ও তাহলে এই ব্যাপার? ধরেই নিয়েছে ইলেকশনের পর এই বাড়ি ছাড়বে। তার মানে সব পূর্বপরিকল্পিত? এখন কোনো ঝামেলা চাইছে না বলেই থেকে গেছে। ইলেকশনে জিতলে খানদের আর পায়কে? তখন তারা আরও বেপরোয়া হবে। নিজেদের খেয়াল খুশি মতো চলবে। তার মানে সে তাদের পরিকল্পনা অনুযায়ী চলছে। তারা নয়। সে এত বোকা। কাবির বিছানা থেকে নেমে গেল। ডিভানে গিয়ে শুয়ে পড়ল। ইথিকা হঠাৎ তাচ্ছিল্যের সাথে হেসে উঠল। কাবির তাকে হাসতে দেখে রেগে তাকালো। এভাবে হাসছ কেন? নিজের উপর ভরসা নেই? না নেই। ইথিকা আবারও জোর করে হাসল। আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম। মানুষ আমি ভালো তাতে সন্দেহ নেই। কিন্তু তোমার পাশে নই। ইথিকা হাসছে। কাবির মাথার নিচে হাত রেখে শুয়ে পড়ল। ইথিকার হাসির শব্দ আরও বেড়ে গেল। বলল, আপনি কিছুমিছু হয়ে যাওয়াকে দেখছি ভীষণ ভয় পান। কাবির কিছু বলল না। ইথিকা তাকে আরও ফুসলিয়ে বলল, যার নিজের উপর বিশ্বাস নেই সে অন্যকে বিশ্বাস করবে কি করে? কাবির তাকে ধমকে বলল, তুমি চুপ করবে? ইথিকা বলল, সত্যি কথা আপনার গায়ে লাগে দেখছি। কাবির বিরক্তিতে চোখের উপর হাত চেপে শুয়ে থাকল। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তার বুকটা ধীরে ধীরে উঠছিল আর নামছিল। ইথিকার কণ্ঠে আবারও খোঁচা।
পুরুষ নামে কলঙ্ক, নিজের উপরই ভরসা নাই, আবার মুখে বড় বড় বক্তৃতা। কাবির আচমকা চোখ খুলে তার দিকে তাকালো। ইথিকা কোলবালিশ জড়িয়ে একপাশে গুটিসুটি হয়ে শুয়ে আছে, ঠোঁটের কোণে ঝুলে আছে বিদ্রুপ মেশানো হাসি। রাগে ফুঁসে উঠল কাবির। ডিভান থেকে ঝট করে নেমে এল। ইথিকা সাথে সাথে কোলবালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরল। কাবির শব্দ না করেই তার পাশে এসে বিছানায় শুয়ে পড়ল। তার লম্বা শরীরটা পাশ ঘেঁষে শুয়ে যেতেই ইথিকার গাল ছুঁয়ে গেল এক চিলতে উষ্ণতা। ইথিকা তাকিয়ে দেখল কাবিরের মুখ। কিছু বলল না। চোখে মুখে একরকম নির্লজ্জ কৌতুক। ভেতরে ভেতরে সে হেসে উঠল। কাবির কপাল কুঞ্চিত করে তার দিকে ফিরতেই ইথিকা হাসি সরিয়ে নিল ঠোঁট থেকে। বলল, রাতে আমার হাত পা আপনার ওদিকে গেলে সযত্নে এদিকে পাঠিয়ে দেবেন। কাবির তৎক্ষণাৎ কাঠোকাঠ গলায় বলল, কেটে খান বাড়িতে পাঠিয়ে দেব। ইথিকা বলল, নিজে আস্ত থাকবেন। কাবির ব্যঙ্গ করে বলল, ভয় দেখাচ্ছ আমাকে? জানি দেওয়ানরা ভয় পায় না। ভয় পাওয়ার অভিনয় করে। খানদের ভয় পাওয়ার কিছু নেই। ওরা ভয় দেখানোর অভিনয় করে। ডিকে নেক্সা ফার্মাসিউটিক্যালস এ স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে। পায়ের তলার ক্ষতটা পুরোপুরি শুকনো ছাড়া ইথিকার গায়ে আর কোনো জটিল ক্ষতচিহ্ন নেই এখন। ধীরে ধীরে সব শুকিয়ে এসেছে। বাড়িতে তার দমবন্ধ লাগছে, তাই সে অফিসে চলে এসেছে আজকে। কাবিরের পেছনে পেছনে অ্যাসিস্ট্যান্ট জাহিদ এসে কাবিরকে এসে জানালো, আজকে ম্যাম এসেছেন। টিমের উপর উনি খেপে গেছেন। কাবির কপাল কুঁচকে জানতে চাইল, কেন? জাহিদ একটু ইতস্তত করে বলল, স্যার, ওষুধের নতুন যে ব্যাচ এসেছে সেটার লেবেলিং নিয়ে ঝামেলা হয়েছে। ভুল করে এক্সপায়ারি ডেট আর ম্যানুফ্যাকচার ডেট উল্টে দেওয়া হয়েছে কয়েকটা প্যাকেটে। কাটিং ধরেছে ব্যাপারটা, কিন্তু ততক্ষণে কিছু ওষুধ সাপ্লাই চেইনে চলে গেছে। কাবির থমকে গেল। মুখটা কঠিন হয়ে উঠল। এটা তো মারাত্মক ভুল জাহিদ। কে ছিল দায়িত্বে? জাহিদ গলা নামিয়ে বলল, রেজাউল ভাই আর মেহরাব ভাই ডিউটিতে ছিলেন স্যার, কিন্তু কে ঠিকভাবে চেক করেনি সেটা নিয়ে এখন ম্যাম খুব ক্ষেপে আছেন। শুধু এই ব্যাপার? জাহিদ একটু ইতস্তত করে বলল, না, আরও একটা ব্যাপার আছে স্যার। যেটার কথা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে। ম্যামের নামে গত সপ্তাহে যে রিপোর্টটা এসেছে হেড অফিসে, সেখানে ওনার সিগনেচার নকল করে ফাইল সাবমিট করেছে আমাদের টিম। ম্যাম কিছুই জানতেন না। আর সেই রিপোর্টে কিছু ভুল ডেটা ছিল, যা আপনার হাতে এসে পৌঁছেছে। কাবির হতভম্ব হয়ে তাকালো, মানে? আমাকে তো বলা হয়েছিল রিপোর্ট আনজিল খানম নিজ হাতে চেক করেছেন অসুস্থ হওয়ার আগে। না স্যার, রিপোর্টটা বেশি দিনের নয়। আর সেটা আপনার কাছে পাঠানো খুব দরকার ছিল, তাই স্বাক্ষরটা স্ক্যান করে লাগিয়ে দেয়। এখন ওনার ওপরই দায় পড়েছে। কাবির দাঁতে দাঁত চেপে বলল, এত বড় রিস্ক ওরা নিল কি করে? ম্যাম এজন্যই রেগে আছেন। বললেন যারা দায়িত্বে ছিল তাদের আজই ডেকে তার সামনে জবাবদিহি করতে হবে, নয়তো সবাইকে ফায়ার করা হবে। কাবির নিজেকে শান্ত রেখে বলল, ওকে, আমি দেখছি বিষয়টা। ইথিকা তখন টিমের সদস্যদের ওপর ক্ষোভ উগরে দিচ্ছিল। তার চোখ রাঙানো কণ্ঠে রাগ এক একটা বাক্য তীরের মতো আঘাত করছিল সবাইকে। কাবির ঠিক তখনই রুমে ঢুকল। তার উপস্থিতি ইথিকাকে থামিয়ে দিল। মুখটা কঠোর থাকলেও চোখে এক ঝলক অপ্রস্তুত চাউনি ফুটে উঠল। আজ ইথিকা কর্পোরেট সাজে নেই। পরেছে হালকা বেবি পিঙ্ক রঙের একটা শাড়ি, সঙ্গে কন্ট্রাস্ট করে থাকা ব্লু রঙের ব্লাউজ। চুলগুলো কার্ল করে খোলা। গলায় সাদা পাথরের সাদামাটা কিন্তু নজরকাড়া হালকা চেইন। অসুস্থতার ছাপ পড়েছে গায়ে। শরীরটা কিছুটা শুকিয়ে গেছে, গলার হাড় উকি দিচ্ছে। যদিও সে এভাবেই খুশি। কাবিরকে দেখামাত্রই ইথিকা গলায় ঝাঁজ এনে বলল, আমি আসামাত্রই কেন চেঁচাচ্ছি তার কারণ জানতে এসেছেন? এক্সপ্লেইন করব? কাবির নির্লিপ্ততা ভঙ্গিতে সোজাসাপটা জবাব দিল, নো নিড টু এক্সপ্লেইন। তারপর থমথমে কণ্ঠে বলল, আমি ভাবতেই পারছি না, যাদের কাঁধে এত বড় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তারা এতটা অসাবধান হতে পারে। এভাবে চলতে থাকলে রেপুটেশন রক্ষা করা কঠিন হয়ে যাবে। ইথিকা বলল, ডাটা এন্ট্রি অপারেটরের অ্যাডমিন কোথায়? কিছুক্ষণ পর মাথা নিচু করে নাজিফা সেখানে এসে হাজির হলো। সবাইকে এক জায়গায় দেখে সে ভীত হলো। ইথিকা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, হাউ ডেয়ার ইউ পুট মাই সিগনেচার উইদাউট মাই পারমিশন? নাজিফা অবাক হলো। তার সিনিয়রের দিকে তাকালো। সে তো সিনিয়রের নির্দেশে স্বাক্ষর স্ক্যান করে বসিয়েছে। এখানে তার দোষ কোথায়? নাজিফাকে চুপ করে থাকতে দেখে ইথিকা ধমকে উঠে বলল, স্পিক আপ নাজিফা, অর শুড আই অ্যাসিউম ইউর গিল্টি? ইথিকার চোখে মুখে রাগ। সে এই মুহূর্তে কোনো ব্যাখ্যা শুনতে চায় না, শুধু জবাবদিহি চায়। নাজিফা গলার স্বর নিচু করে বলল, সিনিয়রদের নির্দেশে করেছি ম্যাম। আমাকে যা বলা হয়েছে তাই করেছি আমি। ইথিকা ঠান্ডা গলায় বলল, তোমার সিনিয়র যদি তোমাকে কোম্পানিতে আগুনে লাগিয়ে দিতে বলে তুমি তাও করবে? তার কণ্ঠে স্পষ্ট কটাক্ষ আর বিদ্রুপ। পাশে দাঁড়িয়ে থাকা কাবির আর জাহিদ জনেই নিঃশব্দ। নাজিফা এবার চুপ। অপমানে মুখ চুপসে গেছে। ইথিকা আবার বলল,
তোমার নিজের বিবেচনাবোধ বলতে কিছু নেই? হোয়াট কাইন্ড অফ ইরেসপন্সিবল ননসেন্স ইজ দিস? নাজিফা চোখ নামিয়ে নিল। কাঁধ ঝুঁকে গেল। কাবির ডাকল, আনঝিল। ইথিকা তাকে থামিয়ে দিয়ে বলল, লেট মি ডু মাই জব মিস্টার দেওয়ান। কাবির বলল, আই ডিডন্ট অ্যাকিউজ ইউ ওয়েন আই স দ্য রিপোর্ট। আই থিঙ্ক ইউ শুড স্টপ নাও। ইথিকা বলল, সরি টু সে বাট ইউ শুড হ্যাভ। আই ডোন্ট ওয়ান্ট এনি স্পেশাল ট্রিটমেন্ট জাস্ট বিকজ আই এম ইউর ওয়াইফ। স্পেশাল ট্রিটমেন্ট? কাবিরের মেজাজ চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার আগেই সে নাজিফা আর বাকিদের বলল, এভরিওয়ান গেট ব্যাক টু ইয়োর ওয়ার্ক। তারা চলে যেতেই কাবির বলল, তুমি নাজিফাকে এভাবে না বললেও পারতে। তোমার উপর ওর খুব রাগ আছে। মাঝহাবের স্ত্রীও। ভুলে যেও না। ইথিকা চোখমুখ শক্ত রেখে হাসল। সেজন্য আপনি তাকে তেলাচ্ছেন বুঝি আমার শত্রু বলে? কাবির গর্জে উঠল, মুখ সামলে কথা বলো। ইথিকা মুখের উপরেই বলল, সত্যিটা আমি সবসময় মুখের উপরেই বলি, সেটা যতই তেতো হোক। কাবির ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, জানি তুমি কত সত্যবাদী যুধিষ্ঠির। ইথিকা মৃদুস্বরে প্রতিউত্তর দিল, আমিও জানি আপনি খুব সুশীল। কাবির তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। ইথিকা সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে মেকি হেসে বলল, বাই দা ওয়ে, এই ওয়েস্টকোট আর শার্টে আপনাকে দারুণ মানিয়েছে মিস্টার দেওয়ান। ফিমেল স্টাফরা মুগ্ধ। আপনার চয়েস কাজে দিয়েছে। পরিকল্পনা মতো সব এগোচ্ছে। কংগ্রাচুলেশনস ট্রুলি। খোঁচা মেরে সুনিপুণ ভঙ্গিতে হেঁটে চলে গেল ইথিকা। কাবির চোখ বুজে রাগ সংবরণ করে তার পিছু পিছু গিয়ে অফিসে ঢুকে পড়ল। মেয়েটা কি চায় সে জানে না। এখন আবার নাজিফার পেছনে না পড়লেই হয়। মাঝহাবের বিষয়ে জোসেফ এখনো কিছু জানালো না। যে করেই হোক মাঝহাবের খোঁজ নিতেই হবে। ওকে কি গুম করে রেখেছে দেওয়ান না? কিন্তু ইথিকা তো বলল মাঝহাব মৃত। সবকিছু গুলিয়ে যাচ্ছে তার। কিছুক্ষণ পর নাজিফা দরজা ঠেলে নরম গলায় প্রশ্ন করল, মে আই কামেন? কাবির মাথা তুলেই বলল, হা কামেন। নাজিফা আসতে আসতে বলল, রেজাউল স্যার বললেন ম্যামকে দেখানোর আগে যেন আপনাকে একবার অডিট রিপোর্টটা দেখাই। কাবির সন্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকাল। আমাকে কেন? নাজিফা তার হাতে থাকা ডাটা ফাইলটা কাবিরের দিকে এগিয়ে দিল। যদি কিছু ভুল থেকে থাকে। কাবির ফাইলটা নিয়ে পৃষ্ঠা উল্টাতে শুরু করল। কিছুক্ষণ পর চোখ তুলে নাজিফার দিকে তাকিয়ে বলল, সব ঠিকঠাক, একটু কারেকশন করতে হবে। দেখিয়ে দিচ্ছি। কাবির তাকে কাজটা দেখিয়ে দিয়ে বলল, তোমাকে একটা কথা বলি নাজিফা, আনজিল তোমাকে পছন্দ করে না। তুমি আমার আন্ডারে জয়েন করেছ। সো আমি চাইব তুমি ওর কোনো কথায় মনে কষ্ট নেবে না। নাজিফা মাথা দুলিয়ে জি বলার আগেই দরজা ঠেলে ইথিকা প্রবেশ করল। নাজিফাকে দেখে দাঁড়িয়ে থাকল শটান। কাবির নাজিফাকে বলল, ওকে তুমি যাও এখন। ইথিকা বলল, এখন যাবে কেন? আগে ওর কাজ শেষ হোক। সিরিয়ালে দাঁড়িয়েছি। নো প্রবলেম। কথাগুলো যে খোঁচা মেরে বলছে কাবির তা স্পষ্ট বুঝতে পারছে। তবুও সে আমলে নিল না। সব কথায় রিয়েক্ট করা যাবে না। সে নাজিফাকে বলল, নাজিফা। নাজিফা তাকালো। কাবির তাকে ইশারা করল চলে যেতে। নাজিফা মাথা দুলিয়ে বেরিয়ে গেল। নাজিফা বেরিয়ে যাওয়া মাত্রই ইথিকা বলল, কাউন্সিলিং চলছিল? কাবির বলল, তুমি নিশ্চয়ই কিছু বলতে এসেছ। বলে চলে যাও। ইথিকা সামনে একটা ফাইল রাখল। কাবির ফাইলটা দেখে বলল, এইসব কাউসার দেওয়ানের কাজ। আমার নয়। উনি কাল আসবেন। তখন দেখাবেন। ইথিকা ফাইলটা হাতে নিয়ে নিল। দাঁড়িয়ে রইল। কাবির কপাল কুঁচকে তাকালো। কোনো সমস্যা? একটু ইশারা করুন। তবেই বেরিয়ে পড়ি। কাবির সরু চোখে তাকিয়ে বলল, জেলাস? ইথিকা হেসে উঠে বলল, মিস্টার রূপবান, আপনি চারটে বিয়ে করুন। আই ডোন্ট কেয়ার। কাবির হাসল। ইথিকা বলল, আবার গন্ডারের মতো হাসছেও। কাবির হেসে বলল, তুমি প্লিজ তোমার চেহারাটা আয়নায় দেখো। কেন? তোমার চোখমুখে হিংসা কেমন চকচক করছে। ইথিকা দাঁতে দাঁত চেপে বলল, ওটা আমার স্কিনের গ্লো মিস্টার গাধা দেওয়ান। কাবির চোখ বড় বড় করে তাকাতেই ইথিকা বেরিয়ে গেল শাড়ির আঁচল উড়িয়ে চুল দুলিয়ে। ইথিকা একগাদা কাজ দিয়েছে নাজিফাকে। রিপোর্টগুলো তার মেইলে সাবমিট না করে সে যেন বাড়ি না যায় এটাও বলে গেল। কাদিন আর কাশেদ বাড়ি ফিরল। লুবনা বেগম বললেন, তোদের গাড়িতে করে নাজিফা আসতো না? ও কোথায়? কাশেদ বলল, সে বোধ হয় ভাবি আর ভাইয়ার সাথে ফিরবে। আমাদের সাথে ফিরবে না। লুবনা বেগম ফোন করলেন ইথিকাকে। ইথিকা ফোন রিসিভ করতেই তিনি বললেন, কখন আসছো? তোমার সন্ধ্যায় ঔষধ নেয়ার টাইম। ইথিকা বলল, আমি নিয়ে এসেছি সাথে করে। চিন্তা করবেন না। আচ্ছা। লুবনা বেগমের সাথে কথা বলে ইথিকা নাজিফাকে ডেকে পাঠালো। নাজিফা এল না। জাহিদ এসে বলল, স্যার উনাকে বাড়িতে চলে যেতে বলেছেন। বাকি টাস্কটা কাল কমপ্লিট করতে বলেছেন। ইথিকা বলল, আমি বলার পরও স্যার মিস নাজিফাকে বলেছেন উনি আপনাকে ম্যানেজ করে নেবে। সে যেন বাড়ি চলে যায়। ইথিকা বিড়বিড় করে বলল,
ম্যানেজ মাই ফুট। এখন কোথায় উনি? মেবি নিচে। ইথিকা হনহনিয়ে বেরিয়ে গেল পায়ের ব্যথা ভুলে। কাবির একটা গাড়ির সামনে দাঁড়িয়ে মায়ের সাথে ফোনে কথা বলছে। গাড়ির ভেতরে নাজিফা বসে আছে। ফোনে কথা বলতে বলতে কাবির হঠাৎ তাকে দেখল। মাথা নিচু করে ড্রাইভারকে কিছু একটা বলে হাতের ইশারায় ইথিকাকে ডাকল। ইথিকা যে পথে এল, কষ্ট হলেও সেই পথে আবার ফিরে গিয়ে নিজের অফিস কক্ষে গিয়ে বসে রইল। তার এত রাগ লাগছে কেন সে নিজেই বুঝে উঠতে পারছে না। এদিকে নিজেরই ক্ষতি হচ্ছে এত হাঁটাহাঁটির কারণে। সে এত হাঁটাহাঁটি করছে জানলে মম আর ড্যাড চেঁচামেচি জুড়ে দেবে। কাবিরকে দেখা গেল কিছুক্ষণ পর। দরজা ঠেলে ঢুকে বলল, এখানে থাকবে আজকে? ইথিকা গোমরা মুখে তাকালো। কাবির বলল, আমাকে আরও একটা জায়গায় যেতে হবে। জোসেফ ফোন দিয়েছে। চলো। ইথিকা চেয়ার দুলিয়ে বলল, পায়ে ব্যথা, হাঁটতে পারছি না। হুইল চেয়ারের ব্যবস্থা করব নাকি ক্রাচ? ইথিকা জবাব দিল না। কাবির বর্গীয় শব্দ করে বলল, দেরি হয়ে যাচ্ছে আমার, ফেলে চলে যাব? ইথিকা বলল, যান। কাবির হতাশ চোখে তাকিয়ে বলল, এসব নিতান্তই বাচ্চামি আনঝিল। বললাম তো কাজ আছে। ইথিকা অন্যত্র চোখ ঘুরিয়ে বলল, কোলে করে নামালে মাইন্ড করব না। কাবিরের চোয়াল ঝুলে পড়ল। মানে? স্টাফদের সামনে? এত লোক চারপাশে। ইথিকা বলল, বর তার বউকে কোলে করে নামাচ্ছে, এতে লজ্জার কি আছে? কাবির বলল, অসম্ভব। ইথিকা বলল, আমি এখানেই থাকবো তাহলে। কাবির বলল, থাকো। কাবির সত্যি সত্যি চলে গেল নাজিফাকে নিয়ে। ইথিকা রাগে ক্ষোভে টেবিলের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলল। আওয়াজ শুনে দরজার সামনে জাহিদ দাঁড়িয়ে ডাকল, ম্যাম। ইথিকা কাগজপত্রগুলো আবারও কুড়িয়ে নিয়ে সাজিয়ে রাখল। বলল, আমি ঠিক আছি, তুমি তোমার কাজে যাও। জাহিদ চলে গেল। ইথিকা রাগ জেদ দেখিয়ে 1 ঘন্টার মতো বসে রইল অফিসে। শেষে অফিস থেকে বেরিয়ে এসে গটগট পায়ে হেঁটে কিছুদূর যেতে না যেতেই পায়ের নিচে তীব্র ব্যথা অনুভব হলো। জুতো খুলে দেখল পায়ের তলার ক্ষতটা থেকে পানি সরছে। জুতো পরে আর হাঁটা যাবে না। জুতো হাতে নিয়েও হাঁটা যাবে না। লিফট ধরতে পারলেই হতো, কিন্তু এভাবে হাঁটা অসম্ভব। কোনোমতে জুতো পায়ে দিয়ে পা বাড়াবে অমন সময় সে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল। সাথে সাথে একটা শক্তপোক্ত হাত ইথিকাকে ধরে ফেলল। ইথিকা অবাক চোখে তাকালো। কিছু বুঝে উঠার আগেই কাবির তাকে কোলে তুলে নিয়ে সবার সামনে দিয়ে নিয়ে এল। ইথিকা তার মুখের দিকে চেয়ে হাসছে। কাবির তাকে হাসতে দেখে মুখের দিকে তাকালো। বলল, আমি কাজে চলে যাচ্ছিলাম, কিন্তু তোমার কারণে আবার ফিরে আসতে হলো। ইথিকা হেসে বলল, কাবির সাহেব একটা কথা বলবো? কি? থাক বলবো না। ননসেন্স। ইথিকা তার গলা জড়িয়ে ধরে রেখে হাসতে লাগলো শব্দ করে। কাবির তাকে হাসতে দেখে ভাবল মানুষ এভাবেই মায়া বাড়ায়। গাড়িটা চলছে শহরের বুক ছিঁড়ে, রাস্তার আলো আধারি ভেদ করে। ইথিকার চুলগুলো ছুটে চলা বাতাসে উড়ছে। হঠাৎ একটা ফার্মেসির সামনে থামল গাড়ি। ইথিকা আঙুল তুলে দেখালো, এইখানে। কাবির মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে গেল। ফিরে এলো একটা ছোট্ট প্লাস্টিক ব্যান্ডেজ হাতে। গম্ভীর মুখে সে নিজের হাতে ইথিকার পায়ের তলায় ক্ষতস্থানে তা লাগিয়ে নিল। তারপর ইথিকার দিকে তাকালো। ইথিকা জিভ দেখালো। কাবির হকচকিয়ে গেল। ইথিকা হেসে উঠল। তারপর জুতোজোড়া গাড়ির ভেতর রেখেই খালি পায়ে হাঁটা শুরু করল। কাবির অবাক হয়ে বলল, কি হচ্ছে এসব? যাচ্ছ কোথায়? আজ এত দ্রুত বাড়ি ফিরব না। বাড়িতে শুধু ঝগড়া হয়। কাবির কেবল গম্ভীর গলায় বলল, বাড়ি চলো। আকাশের অবস্থা ভালো না। কোন সময় কি হয়? কথাটা শোনো। ইথিকা ফেলল, যাব না বাড়িতে। টং দোকানে বসে চা খাবো, বিড়ি ধরাবো, তারপর বৃষ্টি দেখব। চলুন। বলেই হাসতে লাগল। হাসিটা ছেলেমানুষি। কাবির বুঝল ইচ্ছে করেই তাকে খেপাচ্ছে। সে ঠান্ডা গলায় বলল, এসব দিনের বেলায় করো এখন রাত। কিন্তু সে কি কারো কথা শোনার মতো মেয়ে? সে হেঁটে চলে যেতে লাগলো দোকানপাটের চেনা আলো ফেলে অচেনা অন্ধকারের দিকে। কাবির এবার একটু রুক্ষ গলায় ডাকল, আঞ্জিল বাড়াবাড়ি হচ্ছে। ইথিকা পেছনে না ফিরে বলে উঠল, যতদিন আছি একটু সহ্য করে নিন। কাবির কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেও আরেকবার ডেকে উঠল, আঞ্জিল। ইথিকা অন্ধকারে মিশে গেছে। শাড়ির আঁচল আর দেখা যাচ্ছে না। সেখান থেকে তার হাসির শব্দ ভেসে আসছে। কাবির ইথিকার পিছু নিল। ইথিকার আজ পানিপুরি খাওয়ার ইচ্ছে হয়েছে। যেই কথা সেই কাজ। রাস্তার ধারে ঝলমলে রঙিন লাইটে মোড়া এক টং দোকানের সামনে দাঁড়িয়ে গেল সে। ছোট্ট চটের ছাউনি, পাশে বাঁশের খুঁটি আর তাজা ধনেপাতার ঘ্রাণে ভরপুর সেখানকার চারপাশ। বিক্রেতা পাপড়ের মতো পাতলা ফুটন্ত পুরগুলোতে তেঁতুল আলুর পানি ঢেলে দিচ্ছে নিখুঁত দক্ষতায়। ইথিকা এক হাতে ভার ধরা আরেক হাতে মুখে পুর তুলে নিচ্ছে পরম আনন্দে। কাবিরকে হাত ইশারায় ডাকল। কাবির একটু বিরক্ত মুখে মাথা নাড়িয়ে দূরে দাঁড়িয়ে রইল। ইথিকা ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে দৌড়ে এসে তার হাত চেপে ধরল। টানতে টানতে নিয়ে গেল দোকানের কাছে। বলল, একটা খান।
এগুলো খেলে পিনিক হয়। কাবির চোখ বড় বড় করে তাকালো। গলা কষে বলল, কি ভাষা মানুষ আছে আশেপাশে। ইথিকা ফিক করে হেসে উঠল। তারপর একটা পানিপুরি তুলে কাবিরের মুখে গুজে দিল। কাবির মুখে দেওয়া মাত্রই কেসে উঠল। চোখ ছানাবড়া হয়ে গেল। ইথিকা হো হো করে হেসে উঠল তা দেখে। কাবির কাশিটাশির ফাঁকে বলল, খাওয়া শেষ? এবার যাব? গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। ইথিকা গম্ভীর গলায় বলল, চা খাবো। কাবির চুপ করে রইল। সে বুঝে গেছে এই মেয়ে আজ সেটাই করবে যেটা তার ইচ্ছে হবে। অগত্যা চুপচাপ তার পিছু পিছু হাঁটা ধরল সে। একটা টং দোকানের সামনে গিয়ে দাঁড়ালো ইথিকা। সেখানে মাটির ভারে করে গরম ধোয়া ওঠা চা বানাচ্ছিল চাচা। ইথিকা এক কাপ চা নিয়ে ফু দিয়ে চুমুক দিল। তারপর চোখ একটু সরু করে কাবিরকে বলল, আপনার কি মনে হয় আমি আগে কোনোদিন এইসব জায়গায় চা খেয়েছি? কাবির বলল, আমিন খানের মেয়ে এখানে চা খাবে কেন? তাও আবার মাটির ভারে? ইথিকা এক গাল হেসে বলল, আজ কেন খাচ্ছে? কাবির হালকা মাথা নাড়িয়ে বলল, মাটির মানুষ সাথে আছে তাই। এগজ অ্যাক্টলি মিস্টার দেওয়ান। টেস্ট আছে কিন্তু। ট্রাই করে দেখতে পারেন। মামা ওনাকেও একটা চা দেন তো। কাবির কিছু বলল না, বারণও করল না। কিছুক্ষণ পর চাচা মাটির ভারে ধোয়া ওঠা চা এগিয়ে দিল তার দিকে। কাবির ধীরে ধীরে ঠোঁটে চুমুক দিল। একটু বিরতিতে স্বাদ নিল। তখনই ইথিকা চোখ কুঁচকে বলল, এতক্ষণ লাগে খেতে? কাবির চা অর্ধেকটা রেখে ভারটা নামিয়ে রেখে দিতে না দিতেই ইথিকা সেটা ছো মেরে নিয়ে এক নিঃশ্বাসে চায়ের শেষ চুমুকটা শেষ করল। তারপর এক মুহূর্ত সময় না নিয়ে তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। কাবির যেতে যেতে বলল, আমার আজকে অন্য কাজ ছিল। কি পাগলামি শুরু করলে? ইথিকা বলল, কাজটাজ বাদ দিন আজ। আজ শুধু আমি আর আপনি। কাবির আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশের অবস্থা দেখেছ? যে কোনো সময় বৃষ্টি নামবে। ইথিকা কাঁধ ঝাঁকিয়ে বলল, বৃষ্টি নামতে দেরি আছে। ততক্ষণে আমরা ঠিকঠাক বাড়ি পৌঁছে যাব। ইথিকা খালি পায়ে রাস্তা ধরে হাঁটছে। তার হাত শক্ত করে ধরে রেখেছে কাবিরের হাত। হঠাৎ সামনে থেকে একটা গাড়ি গর্জন তুলে ছুটে এলে কাবির এক ঝটকায় ইথিকাকে নিজের দিকে টেনে নিল। তারপর তার হাতটা আরেকটু শক্ত করে ধরে বলল, আমি তোমার হাত ধরে হাঁটব। এখনো অত বড় হয়ে যাওনি যে আমার হাত ধরে টেনে নিয়ে যাবে। ইথিকা এক ভ্রু তোলার ভঙ্গিতে বলল, একটা কোম্পানি চালাই। মাথায় আছে? হ্যাঁ, বাপ আর ভাই পেছনে দাঁড়িয়ে থাকলে এরকম 100টা কোম্পানি সামলানো যায়। ইথিকার মুখ থমথমে হয়ে গেল। গলা চড়িয়ে বলল, আমার ড্যাড আর ব্রোদের নিয়ে কোনো কথা নয়। কাবির নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, 100 বার বলবো। আমিও 200 বার প্রতিবাদ করব। কাবির আর কিছু বলল না। খানিকক্ষণ চুপচাপ হাঁটার পর জিজ্ঞেস করল, গাড়ি তো ওদিকে, আমরা আবার উল্টো দিকে যাচ্ছি কেন? ইথিকা বলল, গাড়িটা কোথাও হারিয়ে যাবে না। আপাতত আমরা বাড়ি যাচ্ছি। গাড়িতে করেই তো যাওয়া যেত। মিস্টার কাবির দেওয়ান জামাই আদর খেতে যাচ্ছেন শ্বশুর বাড়ি। একটু স্পেশালভাবে এন্ট্রি না হলে হয়? কাবির কপাল কুঁচকে তাকালো, মানে? ইথিকা হেসে বলল, মানে মধু মধু। কাবির বিরক্ত ভঙ্গিতে বলল, আমি তো বললাম আজ কাজ আছে আমার। ইথিকা এবার তার হাতটা ছাড়িয়ে নিল। ঠান্ডা গলায় বলল, যান তাহলে। কাবির হতাশ মুখে বলল, আনঝিল। ইথিকা রাগ চেপে বলল, যেতে বলেছি না। কাবির এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আলতোভাবে ইথিকার হাত ধরল। ইথিকা ছাড়িয়ে নিয়ে কিছুদূর চলে গেল। কাবির তার পিছু পিছু হেঁটে এল। ইথিকার হাত শক্ত করে ধরে শান্ত কণ্ঠে বলল, ওকে চলো। আজকের দিনটা তোমাকে দিলাম। দিন কোথায়? এটা রাত। বেশ রাতটা। ইথিকার মুখটা এক নিমিষে উজ্জ্বল হয়ে উঠল। সে পায়ের আঙুলে ভর দিয়ে কাবিরের দিকে এগিয়ে এসে তার খসখসে গালে ঠোঁট ছুঁয়ে দিল। কাবির পাথরের মতো দাঁড়িয়ে রইল। ইথিকার কাছে এটা কিছুই না। হো হো করে হেসে আবার খালি পায়ে রাস্তায় হাঁটতে লাগল সে। চোখের পলকেই অন্ধকারের মধ্যে মিশে গেল তার হাসির প্রতিধ্বনি। কাবির কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তারপর গাল হাতের উল্টো পিঠে মুছে হাঁটা ধরল। রিকশা থামল খান বাড়ির সামনে। বিশাল বাড়িটি আলোয় ঝলমল করছে। সুইমিং পুলের পানি পড়ছে আলো ছড়িয়ে। দারোয়ান গেইট খুলে দিতেই কাবির বলল, এভাবে হাত ধরে রাখবে? কেউ মাইন্ড করবে না এসবে? তাও। ইথিকা তার হাত ছেড়ে দিয়ে বলল, লাজুক দেওয়ান। তোমার মাথা। খবরদার তোমার মা বাপের সামনে উল্টাপাল্টা কথা বলবে না। ইথিকা বলল, আপনার সম্বন্ধীরা কিন্তু আছেন। ওদের ভয় পাচ্ছে কে? ইথিকা মিষ্টি করে হেসে বলল, আমার সাহসী বর। সবকিছু পরিকল্পনা মাফিক। কারণ বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই কাবির দেখল আয়োজনের শেষ নেই। আসলাম খান এসে কাবিরের সাথে হাতে হাত মিলিয়ে বলল, তোকে আনতে নিশ্চয়ই বেগ পেতে হয়েছে আমার বোনকে। নিজের শ্বশুরবাড়িতে আসতে লজ্জা নেই? কাবির মৃদুস্বরে বলল, আমার নেই। তোর আছে। আসলাম খান হকচকিয়ে গেল। তাহমিনাদের বাড়িতে আজ পর্যন্ত একবারও সে যায়নি।
বাইরে দাঁড়িয়ে তাহমিনার উপর চেঁচিয়েছে কিন্তু ভেতরে প্রবেশ করেনি। কাবিরের কথায় খুক করে কেসে উঠে বলল, আমার শ্বশুরবাড়ি আর তোর শ্বশুরবাড়ি এক না। ওদের বাড়ির চৌকাঠ পেরোতে গেলে মাথা নিচু করতে হয়। তুই তো বুক ফুলিয়ে ঢুকেছিস এই বাড়িতে। কাবির হালকা হাসল। সেটাই যথেষ্ট ছিল আসলাম খানের গায়ের জ্বালা বাড়িয়ে দেওয়ার জন্য। ঠিক তখনই ঠোঁট গোল করে মুখবাসী বাজাতে বাজাতে আরাব খান হাজির। সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে হেসে বলল, জামাই সাব সালাম। কাবির তার দিকে চোখ তুলে তাকালো। বিড়বিড় করে বলল, আরেকটা এসেছে, এখন কান মাথা উড়িয়ে ফেলবে। আরাব খান তাকে জবাব দিতে না দেখে বলল, এত অভিমান কিসের দেওয়ান সাব? কাবির ফোন হাতে নিয়ে মাকে ফোন করল। লুবনা বেগম জানতে চাইলেন, কোথায় তোমরা? জাহিদ বলল, বৌমা নাকি হাঁটতে পারছিল না, ওদের বাড়িতে আছি, বেরিয়ে পড়ব কিছুক্ষণের মধ্যে। লুবনা বেগম আর বেশি কিছু জানতে চাইলেন না। কাবির ফোন রেখে আরাব খানের দিকে তাকালো। আরাব খান তার সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসে শরবত খাচ্ছে। কাবিরকে বলল, নাও নাও খাও। বড় ভাই জামাইয়ের হাতে শরবতের গ্লাস তুলে দাও। তখনই ইথিকা এসে পড়ল। সে আসামাত্রই রান্নাঘরে ঢুকে আহমেদ চাচা আর মকবুল চাচাকে সাহায্য করছিল। ট্রে নিয়ে আসতে আসতে আরাব খানকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ল। মেঝো ভাইয়া। আরাব খান তাকে দেখে দাঁড়িয়ে পড়ল। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ডার্লিং দেখছি বেশ কাজের হয়েছে আজকাল। বলেই দু হাত বাড়িয়ে দিল। ইথিকা ট্রে রেখে জড়িয়ে ধরল ভাইকে। তারপর আসলাম খানকে বলল, তুমি আমাকে জড়িয়ে ধরলে না। আসলাম খান বলল, আয় আয়। ইথিকা তার পাশে গিয়ে বসল। আসলাম খান এক হাতে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিয়ে বলল, শুকিয়ে গেছিস, কড়া মেডিসিন নিচ্ছি তাই। আরাব খান বলল, ডার্লিং তোর বর কিছুই খাচ্ছে না। ইথিকা কাবিরের দিকে তাকালো। বলল, লজ্জা পাচ্ছে। কাবির কটমট করে তাকালো। আসলাম খান হাসতেই কাবির বলল, খিদে নেই। ইথিকা বলল, আহমেদ চাচা আর মকবুল চাচা কষ্ট করে এতগুলো নাস্তা বানিয়েছে, না খেলে উনারা কষ্ট পাবেন। কাবির চোখ তুলতেই গামছা কাঁধে দাঁড়ানো দুজন মধ্যবয়স্ক মানুষকে দেখল। তার দৃষ্টি নরম হয়ে এল। সে নাস্তা খেল। আরাব খান নলেনগুড়ের পায়েস খেতে খেতে আহমেদ চাচাকে বলল, ওই টাকলা এটা কি দিয়ে বানিয়েছ? আহমেদ চাচা অপমানিত হলেন নতুন জামাইয়ের সামনে। কাবির হতবাক। বয়স্ক মানুষটাকে কি বলে সম্বোধন করছে বেয়াদবটা? আহমেদ চাচা সাহস করে বলল, তোমাকে বলবো কেন? তুমি ওসবের কি বুঝবে? আরাব খান মকবুল চাচার দিকে তাকিয়ে বলল, ওই পটকা। ক তুমি বলো এটা কিসের পায়েস? নলেনগুড়ের পায়েস। অসাম। জামাই সাব এটা খেয়ে দেখুন, ফিদা হয়ে যাবেন। কাবির মোটামুটি সব খেল একটু একটু করে। আহমেদ চাচা আর মকবুল চাচা তার প্রতিক্রিয়া দেখছিল দূরে দাঁড়িয়ে। সে চোখের ইশারায় জানিয়ে দিল সবকটা নাস্তা খেতে দারুণ হয়েছে। কৃতজ্ঞতায় চোখ ছলছল করছে তাদের। কিছুক্ষণ পর আশিস খান আর আরিশ খান এল। বাইরে বাইকের শব্দ শুনে অবশ্য ইথিকা বুঝে গেছে ওরা এসেছে। আশিসের কাঁধে গিটার, আরিশের হাতে ভায়োলিন আর কাঁধে হেডফোন ফেলে রেখেছে। ওরা দুজনেই জমজ। ইথিকাকে দেখে ডাকল, এই ভিতুর মা। ইথিকা তাদের দেখে হেসে ছুটে যাচ্ছিল। আশিস হাত বাড়িয়ে বলল, ঘাম ঘাম, ফ্রেশ হয়ে আসি। আজকে ফাংশন ছিল ভাইয়া। ইয়াহ। তারপর কাবিরকে দেখে বলল, ধন্য হলাম। কাবির কিছু বলল না। আরিশ খান বলল, ইথু আজ থাকবি? ইথিকা বলল, হু। কাবির চোখ গরম করে তাকাতেই ইথিকা হেসে বলল, না না, রাত বেশি হলেও চলে যাব। কাবিরের কাজ আছে। আরিশ এসে প্লেট থেকে সন্দেশ তুলে গালে পুরল। তারপর ইথিকার গাল টেনে দিয়ে চলে গেল। ইথিকা গাল মুছে কাবিরের দিকে তাকিয়ে হাসল। কাবির খেয়াল করেছে আঞ্জিল আজকে অনেক হাসছে। সে স্বস্তি পেল এটা ভেবে সে ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছে। নিজেকে হালকা লাগছে এখন, নইলে নিজেকে খুব দোষী মনে হচ্ছিল। ইথিকা পায়েস খাচ্ছে। কাবির ইশারায় চাচাদের দেখিয়ে দিল। ইথিকা উনাদেরও পায়েস খেতে দিল। উনারা বললেন, না না মা, আগে তোমরা খাও। ইথিকা বলল, জামাই বলছে খেতে। খান। উনারা কাবিরের দিকে তাকিয়ে হাসল। বলল, বড় ভালো জামাই পেয়েছ মা। সত্যি ভালো? হ্যাঁ হ্যাঁ। কেমনে বুঝলেন? মানুষ দেখলেই বোঝা যায়। আরাব খান বলল, তার মানে আমরা খারাপ? তারা চুপসে গেল। কাবির বলল, টাকলা পটকা এসব ডাকলে খারাপ বলবে না? আরাব খান হাসল। সোফায় এলিয়ে বসে বলল, এসব আদরের ডাক। দেওয়ানরা আদর বোঝে না। কাবিরের কাশি উঠে গেল। উফ, অসহ্য রকমের কথাবার্তা। ইথিকা হাসছে তা দেখে। কাবিরের মাথা আজ ঠিক থাকলেই হয়। ইলিনা বেগম এসে বললেন, কাবির নাস্তা খেয়েছে? কাবির সালাম দিল। ইলিনা বেগম সালামের জবাব দিয়ে বলল, আজ কিন্তু থেকে যেতে হবে। বিয়ের পর তুমি ইথুকে নিয়ে এই বাড়িতে থাকোনি একটা দিনও। কাবির বলল, অন্য একদিন। আজ হবে না, কাল আমার কাজ আছে। ইলিনা বেগমের মুখ মলিন হয়ে এল। ইথিকা বলল,
কিছুদিন পর আবার আসবো আমরা। ইলিনা বেগম বলল, ওকে ঘরে নিয়ে যাও, একটু আরাম করুক, রান্নাবান্না হয়ে গেলে খেয়ে দিয়ে চলে যেতে পারবে। ইথিকা কাবিরকে ইশারা করল। কাবির উঠে গেল। ইথিকার পেছনে পেছনে তার ঘরে যেতে যেতে বলল, এইসব পরিকল্পনা কখন থেকে চলছে? কালই। কেন ভালো লাগছে না? তোমার ভালো লাগছে এতেই যথেষ্ট। ইথিকা থমকে পিছু ফিরতেই কাবিরের বুকের সাথে নাক ধাক্কা খেল। আঙুল তুলে কাবিরকে বলল, সত্যি সত্যি সত্যি? কাবির চোখ নিচু করে তার মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। ইথিকা খুশি হয়ে বলল, আমাকে হাসতে দেখে ভালো লাগে? লাগে। কাঁদতে দেখলে খারাপ লাগে? লাগে। আমাকে দেখতে সুন্দর লাগে? লাগে। ইথিকা চেঁচিয়ে বলল, ইয়ে হহ, সত্যিটা স্বীকার করিয়ে নিলাম। কাবির হেসে উঠে বলল, তোমাকে পাবনা থেকে ছেড়ে দিয়েছে কে? ইথিকা বুকে জোরসে ধাক্কা দিয়ে বলল, আপনার বাপ। কাবির একটু শুয়েছিল বিছানায়, কিন্তু শেষ রক্ষা আর হলো না। আশিস খান আর আরিশ খান এসে টেনেটুনে নিচে নিয়ে এল। সেখানে বেশ কিছু পানীয়ের আয়োজন করা হয়েছে। কাবির সেসব দেখে থমকে গেল। ইথিকা এসে আরাব খানকে বলল, এসব দিয়েছ কেন ভাইয়া? সরাও, উনি পছন্দ করেন না। আমরা খাবো। তোর বরকে চিনি দিয়ে স্যালাইন গুলে দে। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। ইথিকা কাবিরের দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, সরি। শেষে অবশ্য ওসব সরিয়ে নিয়েছে আসলাম খান। চা কফির ব্যবস্থা হয়েছে। কাবির একপাশে বসে রইল পায়ের উপর পা তুলে। আমিন খানও হাজির হয়েছেন কিছুক্ষণের মধ্যে। গিটার ভায়োলিন বাজল বসার ঘরে। আশিস খানের মিউজিক ব্র্যান্ড আছে। সে বেশ জনপ্রিয়, কয়েকটা সিনেমায় আইটেম সং গেয়েছে। আরিশ খান তার মতো অত জনপ্রিয় নয়। গানটা তার থার্ড চয়েস। সে খুব ভালো বাইক রাইডার আর ট্রাভেলার। পাশাপাশি আর যে হিসেবে কয়েকটা এফএম চ্যানেলে কাজ করে। সে আশিস আর ইথিকা আগে বেশ ট্রাভেল করত, ক্যাম্পিংয়ে যেত। ইথিকার বিয়ের পর তারা দুবার গিয়েছে। ট্রাভেলার হিসেবে একটা খ্যাতি আছে ওদের। তাদের কয়েকটা চ্যানেলও আছে নিজস্ব। ধরা বাঁধা নেই, খেয়াল খুশি মতো চলে। জীবনকে অত গুরুতরভাবে নেয়নি এখনো। আমিন খান বলল, ইথু তুমি একটা গান ধরো প্রিন্সেস। ইথিকা কাবিরের দিকে তাকিয়ে বলল, আমি কেন? তোমার ভাইয়াদের সাথে গাও। আরাব খান সিঁড়ি বেয়ে লাফিয়ে নামতে নামতে বলল, ধর ধর গান ধর। দ্য কিচেন সে আওয়াজ চিকন का डुकू, तेरी भूख का इलाज चिकन का डुकू, यही कहता है राज चिकन का डुकू। ইথিকা আর ইলিনা বেগম হাসতে লাগল। শেষমেশ ইথিকা গান ধরল। তার সাথে সাথে বাকিরা তাল মিলিয়ে গাইল, ইয়ে রাতে ইয়ে মৌসাম, নদী কা কিনারা ইয়ে চঞ্চল হাওয়া, কাহা দো দিল না, ক্যা মিলকার কাভি হাম না হোंगे जुदा, ইয়ে রাতে ইয়ে মৌসাম, নদী কা কিনারা ইয়ে চঞ্চল হাওয়া, ইয়ে ক্যা বাত হ্যায় আজ কি চাঁদনী में, ক্যা হাম খো গায়ে পেয়ার কি রাগनी में, ইয়ে বাহো মে বাহে ইয়ে বেহো কি নিগাহে, লো আনে লাগা জিন্দেগি কা মাজা। কাবির জানত না ইথিকার গানের গলা এত সুন্দর। খাওয়া দাওয়া শেষে কাবির তারা দিল ইথিকাকে। আহমেদ চাচা আর মকবুল চাচাকে বকশিস দিয়ে খুশি করল কাবির। ইথিকাকে বলল, তুমি যাবে নাকি আমি একা একা চলে যাব? ইলিনা বেগম বললেন, বাইরে বৃষ্টি, থেকে যাও কাবির। আরাব খান বলল, আমরা দেওয়ানদের শত্রু, জামাইয়ের না। কাবির ইলিনা বেগমকে বলল, থাকা সম্ভব হলে থাকতাম। সম্ভব হচ্ছে না। আমিন খান বলল, থাকার জোর করে লাভ নেই। জামাই ভোটটা নৌকায় পড়লে ভালো। কাবির বলল, দাওয়াতের বিনিময়ে দাওয়াত খাওয়ায় দেওয়ানরা, ভোট নয়। আমিন খানের চেহারা হিংস্র হয়ে উঠল। আসলাম খান গালের ভেতরে করে কিছু একটা বলতেই তিনি চুপ করে গেলেন। ইথিকা বলল, ড্যাড আসছি। তিনি মেয়ের মাথায় হাত রাখলেন। ইথিকা কাবিরের সাথে বেরিয়ে এল। কাবির এসব কিছুর উদ্দেশ্য বুঝতে পেরেছে। সামনেই ইলেকশন, তাই ওদের এত নাটক। যদিও ইথিকার সামনে সে এসব দেখালো, ওর আবার মন খারাপ হয়ে যাবে। ও আনন্দ করুক সময়টুকু। ওর বাপ ভাইরা যাই করুক, ও এখন সব করছে তাকে খুশি করতে। ইথিকা ড্রাইভ করবে বলল। কাবির বাধা দিল না। ইথিকা গাড়ি ছেড়ে দিয়ে কাবিরের দিকে তাকালো। উনি হয়তো ভাবছেন সেও চালাকি করে এখানে নিয়ে এসেছে উনাকে, কিন্তু তার উদ্দেশ্য তো ভিন্ন। কাবির হঠাৎ তার দিকে তাকালো। ইথিকার সাথে চোখাচোখি হলো। গমগমে গলায় বলল, আমি তোমার উপর রেগেটেগে নেই। ইথিকা চওড়া করে হাসল। গাড়ির ইঞ্জিন থামিয়ে দিল সে। জানালার কাঁচ নামিয়ে এক হাতে বৃষ্টির ফোঁটা ধরল। তারপর দরজা ঠেলে বেরিয়ে গেল। কাবির বসে রইল গাড়ির ভেতর, নির্বাক নিরুত্তর। ইথিকা এসে জানালার পাশে দাঁড়িয়ে বলল, আসুন না, খুব ভালো লাগছে। এখানে কেউ আসবে না, আসুন। কাবির তবু নড়ল না। জানালা দিয়ে তাকিয়ে রইল ইথিকার দিকে। ল্যাম্পপোস্টের নিচে সে দাঁড়িয়ে। ভেজা চুল পিঠে ঝুলে পড়েছে, শাড়িটা গায়ের সঙ্গে লেপ্টে আছে। চোখ বুজে সে মুখ তুলে দিয়েছে আকাশের দিকে। কাবিরের ঠোঁটে টুক করে এক ফোঁটা হাসি নামল। এমন পাগলামি করলে মন না ভিজে উপায় আছে? ইথিকা ভিজে টুইটুম্বুর।
কাবির বলল, সামনে কল্পর বিয়ে, তোমার অনেক দায়িত্ব, ভিজে জ্বর বাঁধিয়ে বসে থাকলে চলবে না। ইথিকা তাকে টেনে হিঁচড়ে নামিয়ে আনল। বলল, আপনারও জ্বর হোক। কাবির নামতে না নামতেই ভিজে গেছে। ইথিকা তাকে গাড়িতে উঠতে দিল না। কাবির তাকে সহ টেনে নিয়ে গাড়িতে ঢুকে পড়ল। মাথা থেকে পানি ঝাড়তে ঝাড়তে বলল, তোমার কি শীতটিত নেই? কত ঠান্ডা। ইথিকা তার পাশে বসল। কাবির গাড়ি ছেড়ে দিল। কানের পানি মুছতে মুছতে বলল, ঠান্ডা করছে? হু, কোটটা দিন। ভেজা, তাও দিন। কাবির দেখল তার শাড়ি গায়ের সাথে লেপ্টে আছে। সরু চোখে তাকিয়ে বলল, এই ব্যাপার, সমস্যা নেই। ইথিকা বাহুতে আলতোভাবে কিল বসাতে বসাতে বলল, দিননন বলছি, পারলে খুলে নাও। ইথিকা বলল, সত্যি সত্যি কিন্তু। কাবির মাথা হেলিয়ে কাঁধে কান চেপে পানি মুছে বলল, বললাম তো, পারলে করো। ইথিকা তার ওয়েস্টকোট টেনে হিঁচড়ে খুলতে লাগল। ধস্তাধস্তির চাপে পড়ে কাবিরের শার্টের বোতাম কয়েকটা খুলে গেল। কাবির এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে তার হাত থেকে নিজেকে বাঁচাচ্ছে। শেষমেশ আর রক্ষা করতে না পেরে গাড়িটা জোরসে ব্রেক কষল। ইথিকা হাসতে লাগল। কাবির ওয়েস্টকোটটা খুলে তাকে দিয়ে দিল। বলল, শান্তি। ইথিকা কোটটা গায়ে জড়িয়ে কাবিরের শার্ট খামচে ধরে তার কাছে টেনে এনে বলল, মধুওয়ালা মধু চাই, নইলে হুল ফুটিয়ে দেব। কাবির বলল, হুল ফুটিয়ে দেখাও সাহস থাকলে। বলামাত্রই ইথিকা তাকে জোরসে চিমটি কাটল। কাবির হাত সরিয়ে নিতেই ইথিকা বলল, দিলাম হুল ফুটিয়ে, এবার মধু লাগবে। কাবির গোল গোল চোখে তাকালো। ইথিকা তার চাহনি দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। কাবির বলল, বাড়ি ফিরি। ইথিকা জোর দিয়ে বলল, ইনননা হহ। কাবির গাড়ি ছেড়ে দিয়ে ইথিকাকে এক হাতে জড়িয়ে ধরে রেখে বুকের উপর টেনে এনে বলল, ওকে চোখ বন্ধ, লাইট বন্ধ, নাক বন্ধ, কান বন্ধ। ইথিকা চোখ বড় বড় করে তাকিয়ে রইল আরো। কাবির হাসল। ইথিকাও তাকে হাসতে আরো বেশি করে হাসল। তারপর নাকের উপর টুপ করে চুমু খেয়ে বলল, দুটো দিলাম, বিনিময়ে চারটা নেব, মনে থাকে যেন। কাবির না বোঝার ভান করে বলল, দুটো চারটা এসব কিসের হিসেবনিকেশ? ইথিকা কানের কাছে ফিসফিস করে বলল, পার্সোনাল। বাড়ি যখন ফিরল তখন কেউ জেগে নেই লায়লা খালা ছাড়া। ইথিকা আর কাবিরকে দেখে বিড়বিড়িয়ে বলল, বাপরে বাপ, বউ জামাই দুইটাই গোসল কইরা বাড়ি ফিরছে। ইথিকা ঘরে চলে গেল। কাবির তার পিছু পিছু ঘরে ঢুকে পড়ল। ইথিকা ভেজা গায়ে বিছানায় শুয়ে পড়েছে। কাবির এবার হালকা মেজাজ দেখিয়ে বলল, এসবের মানে কি? ওঠো, শাড়ি ছাড়াও, ঠান্ডা লেগে গেলে মুশকিল। আনঝিল। ইথিকা তার ধমকটমক শুনল না। হাত বাড়িয়ে দিল। আঙুল নাড়িয়ে তাকে ডাকল। কাবির কোমরে হাত রেখে তার দিকে চেয়ে ভাবল, কি করা যায় একে নিয়ে। ইথিকা ততক্ষণে তাকে টেনেটুনে নিজের কাছে নিয়ে গিয়ে একরোখা মান অভিমানের ভেতর থেকেও ভালোবাসতে বাধ্য করেছে। সব দম্ভ, সব বাধা, সব হিসেব, চুক্তি, শর্ত, যুক্তিতর্ক ভুলে উষ্ণ চুম্বনে ভরিয়ে দিয়েছে দুজন দুজনকে অন্যরকম পাগলামিতে, অধীরতায়, ভালোবাসার অন্যরকম উন্মাদনায়। চলমান।